একটা হচ্ছে ফ্রান্স কলোনি, একটা আমেরিকান কলোনি, একটা ব্রিটেন কলোনি। ওরা ওই অনাদিকাল থেকে ভাগ করে তারা তাদের মতো সেগুলাকে কন্ট্রোল করে অলিখিতভাবে তারা চালায় রাখে। একমাত্র আছে মিডল ইস্ট, যেখানে সম্পদ আছে। প্যালেস্টাইনের উপরে গাজা ভূখণ্ডে ওয়েস্ট ব্যাংকে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় কোনো কিছুই করে নাই। আর তাদের সাথে আমার কি নেগোসিয়েশন হতে পারে? এই স্থাপনাগার যেটা মিডল ইস্টে আছে, এটার উপরে ইরান কখন আঘাত শুরু করবে, এটার সাথে মিডল ইস্টে আমাদের যে সমস্ত রাজা বাদশারা আছে তারা তাদের এই রাজপ্রাসাদ ছেড়ে কোথায় দৌড়াদৌড়ি শুরু করবে, এমন একটা পরিস্থিতি আমি সামনে অ্যাপ্রিহেন্ড করছি। যুদ্ধ আর প্রেমে এখানে অনৈতিক বলে কোনো কিছু নাই। কে কি ভাববে, কে কি করবে। আর রোকন স্যার যেটা বললেন, উনি তো ওই আমাদের সামরিক প্রশিক্ষণের ট্যাকটিক্স যুদ্ধবিদ্যার বড় বড় প্রতিষ্ঠানের প্রশিক্ষকও ছিলেন। এই জায়গায় উনি ওই আমাদের যে ন্যারেটিভ গুলা থাকে, আলটিমেটলি ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে ইনভলভ হয়, তারপর শান্তি কিভাবে রেস্টোর করা হয়, সিজফায়ার কিভাবে করা হয়, আমাদের মিলিটারি ডক্ট্রিনে এভাবে আমাদের কিছু শিক্ষা আছে। বাট এ জায়গাটায় আমি একটা বিশিষ্ট লেখকের একটা পৃথিবীব্যাপী নাম করা একটা বইয়ের কথা বলবো, যে ক্লাসেস অফ সিভিলাইজেশন। উনি এত সুন্দরভাবে হেস্টিংস এই বইটা লিখেছেন। তিনি বলেছেন পোস্ট কোল্ড ওয়ারে কি পরিস্থিতি বিশ্বের হবে আর আমেরিকা কি করতে পারে, ঠিক তাই এখানে ঘটে যাচ্ছে। ওই বইটাতে উনি এক জায়গায় বলেছেন যে আমেরিকা তো চুপ থাকতে পারবে না। তার সরকার প্রধান, প্রেসিডেন্ট, সিনেটর যারা ওখানে নির্বাচিত করে তার বেশিরভাগ হচ্ছে মিলিটারি হার্ডওয়্যার, অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম ব্যবসা করে যে সমস্ত ব্যবসায়ী, তাদের অর্থ দিয়ে প্রভাবিত করে তাদেরকে সেখানে পাঠায়। এখন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে তারা অস্ত্র গোলাবারুদ প্রোডাকশন করছে। সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান, দেশের জিডিপি বাড়িয়ে রাখছে। তো যুদ্ধ না হলে এগুলা কোথায় কি করবে? আর একটু কথা পাশাপাশি আসি। ট্রাম্প আওয়াজ দিছে যে ন্যাটোর ওই টাকা পয়সা চাঁদার টাকা আমি দিতে পারবো না। অ্যাসাইড ট্রাম্প, আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো আপনার ভাবতে হবে, ন্যাটোতে এত সৈনিক সেখানে আছে, এত অস্ত্র গোলাবারুদ আছে, প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে খরচ করতে হয়। তাহলে এই টাকাটা কোথা থেকে আসবে? আমি এটা ওনার গবেষণার ফলটা আমি তুলে ধরছি। উনি বলছেন যে দেখেন ফার ইস্ট, জাপান বা দক্ষিণ কোরিয়া ধরে দেখেন, এরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে শান্তিপূর্ণভাবে আছে, এরা শান্তিতে আছে, সংঘাতে সহজে যেতে চায় না। কোন রকমের ন্যারেটিভ যদি সরকার বিরুদ্ধে দেওয়া হয়, সাধারণ জনগণ খুব একটা মাতবে না এগুলা বাইরের উস্কানিতে। আর আসুন এশিয়াতে বড় কান্ট্রি, এই সম্পদ আছে কোথায়? নাই। আফ্রিকা ইতিমধ্যে 3টা জোনে ভাগ, জানবেন। একটা হচ্ছে ফ্রান্স কলোনি, একটা আমেরিকান কলোনি, একটা ব্রিটেন কলোনি। ওরা ওই অনাদিকাল থেকে ভাগ করে তারা তাদের মতো সেগুলাকে কন্ট্রোল করে অলিখিতভাবে তারা চালায় রাখে। একমাত্র আছে মিডল ইস্ট, যেখানে সম্পদ আছে। তাদের একমাত্র টার্গেট এখন মিডল ইস্ট। যে কোনো ভাবে স্যার যেটা বলছিলেন যে হয়তো চায়না, রাশিয়া বা পাকিস্তান তারা একটা প্রস্তাবনা দিয়েছে, এটার মধ্যে আলোচনা হয়তো বা একটা সিজফায়ার অনুষ্ঠিত হতে পারে। আমি তা দেখি না। আমি এ কারণে দেখি না যে তাদের এই সৈন্য সামন্তের যে খরচ খরচা, এগুলা তো এই মিষ্টি টেবিল টকে তারা পাবে না। তারা এখানে এই অস্ত্র গোলা বারুদ যা খরচ হচ্ছে, আপনি দেখেন জার্মানিকে লিগ অফ নেশন প্রথম যে মিটিংটা তারা ডেকেছিল, সেখানে জার্মানের ফরেন মিনিস্টারকে বলেছিল যে দেখো, এই যুদ্ধের সমস্ত ক্ষতি তোমার দিতে হবে, এই কারণে তুমি যুদ্ধের এই নর্মস ভায়োলেট করেছো। তা ফরেন মিনিস্টার বলেছিল, হোয়াট ইউ আর প্রেসিং মি টু স্পিক অ্যান্ড অ্যাকসেপ্ট, ইট ইজ এ টোটাল লাই, বাট আই এম রিয়েলি সেইং হোয়াট ইউ আর সেইং, ইট ইজ টোটালি লাই। তারপরেও জার্মানিকে
সেই যুদ্ধের অনেক ক্ষতিপূরণ অনেক বছর ধরে দিতে হয়েছে। ঠিক একই সূত্র এখানে গাথা। এই জায়গায় দেখেন এই ট্রাম্প যে বোমারু বিমান দিয়ে বোম মারছে, তার তেল খরচ করছে, সব হিসাব কিতাব করে কড়ায় গন্ডায় সে বলবে যে এই খরচগুলা ইরান তুমি আমাকে দাও। এটা একেবারে আপনি নির্ঘাত ধরে নিতে পারেন। ইরানও বলবে যে খোমেনি তো উনি বলেছেন যে আমি তো শহীদি তামান্না নিয়ে আমি চলছি, আমি তো সেই মুসলমান, আমি তো তসবির মধ্যে আমার জান্নাত খুঁজি না, আমি তো জিহাদের ময়দানে জিহাদ করে শহীদ হয়ে আমি জান্নাত খুঁজি, আমি সেই মুসলমান, আমি সেই রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছি যেখানে আমরা ইমানে বলে বলিয়ান। ইসলামের যতগুলা যুদ্ধ হয়েছে মুসলমানরা যেখানে জয়ী হয়েছে কেউ সাংঘাতিকের বলে জয়ী হয় নাই, ইমানের বিশ্বাসের সাহসী নৈতিকতার বলেই তারা জয়ী হয়েছে। এরকম একজন নেতা যেখানে আছেন সেখানে এত সহজে উনি এই আমেরিকার ইসরায়েলের শর্ত মেনে নিবে অসম্ভব। তিনি তো বলেছে ইসরায়েল নামে কোন রাষ্ট্রদামি আছে এটাতে আমি স্বীকার করি না, উনি প্রত্যাখ্যান করেছে। তারা প্যালেস্টাইনের উপরে গাজা ভূখণ্ডে ওয়েস্ট ব্যাংকে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় কোনো কিছুই করে নাই, আর তাদের সাথে আমার কি নেগোসিয়েশন হতে পারে? এরকম একটা জায়গায় খুব সহজে যে তাকে কোনো উইলে নত জানু করা যাবে এটা আমি মনে করি না, বরং এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এটা স্যার বুঝবেন, কনভেনশনাল ওয়ারফেয়ার থেকে ই মাইট সুইচ ইনটু আনকনভেনশনাল ওয়ারফেয়ার, গেরিলা ওয়ারফেয়ারে চলে যাবে। তা সেটা হলে 100 বছরে এই যুদ্ধ শেষ হবে না, এটা জেনারেল রোকন স্যার উনি এগ্রি করবেন। যে ইরানের যে আপনার ভূমির বিন্যাস আমরা বুঝি মিলিটারি অফিসাররা, ওইখানে ওই উপরে প্লেনে থেকে বোম মেরে ওই জাতিকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়বে, বরং উভয় পক্ষের এখানে ছাড় দিয়ে আসতে হবে। এতদিন ইসরায়েল অজেয় ছিল যে তাকে স্পর্শ করা যায় না, তাকে কিছু করা যায় না। এই যে গত রাতে দেখেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত করার পরে পাল্টা দেখেন ব্যারেজ মিসাইল তারা কিভাবে ইরান ইসরায়েলের উপরে জেরুজালেমের কিছু অংশ, উত্তর দক্ষিণ মধ্য তেলেবিয়ার কিছু জায়গা, তাদের কিছু শিল্প অঞ্চল, অনেক বড় বড় পাওয়ার প্ল্যান্ট তারা ড্যামেজ করে ফেলেছে। অর্থাৎ এই আমেরিকা এখানে যুদ্ধ করলো, যুদ্ধে জড়িত হলো, এটার জন্য তাদের মনোবল একটু ক্ষুণ্ণ হয়নি। আর আমরা বিশ্লেষণ করে দেখি ট্রাম্প ইজ এ লায়ার, সে তো মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। সে বলছে যে ইরানের তাদের যে ইউরেনিয়াম রিঅ্যাক্টিভ যে প্ল্যান্টটা সেটা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। অথচ আন্তর্জাতিক পরমাণু সংস্থা তারা মুখ খুলছে না। যে একটু আগেই স্যার যেটা বললেন যে রেডিয়েশন যে আশেপাশে ছড়িয়ে পড়লে যে ক্ষয়ক্ষতি হয় সেটা মানুষের ভিতরে সে সিমটম গুলা পারিপার্শ্বিক ভাবে পরিবেশগত ভাবে আমরা বুঝি, তারা কিছু বলছে না। আশেপাশের কোনো রাষ্ট্র কোনো ব্যক্তি এটা বলছে না। এমনকি আমেরিকা কোনো ফুটেজ, বিশ্বাসযোগ্য ফুটেজ দেখাতে পারে নাই যে কিভাবে তারা এটা অপারেশনটা করেছে ডিটেইল। আর আমরা যেটা হচ্ছে দুইটা তথ্য পাচ্ছি, একটা হচ্ছে ইরান আগের থেকেই তাদের ইউরেনিয়াম যে ভান্ডার এটা ওখান থেকে সরিয়ে ফেলেছে, আর একটা স্যার আগেও বলছেন, আমি রিপিট করি, সেটা হচ্ছে ওরা 200 ফিটের বেশি নিচে যেখানে তারা স্থাপনাটা তৈরি করে রেখেছিল সেই জায়গায় পৌঁছানো সম্ভব না, আর সেটা হয় নাই। এটা শুধু মনোবল বাড়ানোর জন্য। এই যুদ্ধ থামবে না এ কারণে আমেরিকার এই যে হামলা, এই হামলা দিয়ে না ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, বরং ইসরায়েল করা হয়েছে এমন ভাবে যে এতদিন ভয় পেত সবাই যে ইসরায়েল স্পর্শ করলে মনে হয় আমাদের দেশ উড়ে যাবে। ইরান দেখিয়ে দিয়েছে যে ইসরায়েল এমন কিছু না, দেখো তাদের দেখাই দিচ্ছি কি করছে, তারা এখনো দমে নাই, বরং তাদের মিসাইল ছোড়ার মাত্রা তীব্রতা আরো বাড়ছে। এই যুদ্ধ খুব সহজে এবং দ্রুত
থামবে বলে আমি মনে করি না, কারণ এখানে পশ্চিমা, আমেরিকা সবার এখানে স্বার্থ নিহিত রয়েছে, যেটা আমি ব্যাখ্যা করলাম। তাদের এই মিলিটারি সরঞ্জাম কোন দেশ নিবে, এখানে তাদের যুদ্ধ লিপ্তই থাকতে হবে। এটা আমরা অপেক্ষা করছি যে কখন আমেরিকার এই স্থাপনা যেটা মিডল ইস্টে আছে এটার উপরে ইরান কখন আঘাত শুরু করবে। এটার সাথে মিডল ইস্টে আমাদের যে সমস্ত রাজা বাদশারা আছে তারা তাদের এই রাজপ্রাসাদ ছেড়ে কোথায় দৌড়াদৌড়ি শুরু করবে, এমন একটা পরিস্থিতি আমি সামনে অ্যাপ্রিহেন্ড করছি হয়তো আসবে। ইরান একা লড়ে যাচ্ছে, চিন্তা করুন, ওআইসি কিন্তু আজ পর্যন্ত মুখ খুলে নাই, কেউ তার পাশে দাঁড়ায়নি। আমরা বারবার বলছি যে ইরানের পরে যেভাবে আক্রমণটা করা হয়েছে অনৈতিক, বিশ্বের কোনো আইন, কোনো বিধিবিধান এটা পারমিট করে না। আপনারা শুধু ধরে রাখছেন যে, আমি দেখলাম যে পত্রিকা আসছে, কেউ কেউ বলছেন যে পথ, উপাসনালয় এগুলা কেউ এককভাবে বন্ধ করতে পারে না, কিন্তু এটা তো ইরানের নিজস্ব জলসীমা এক। আর একটা হচ্ছে যুদ্ধের সময় আমি যেটা বললাম যে নিজের জাতিকে, নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো পর্যায়ের ভূমিকা, যে কোনো পর্যায়ের অভিযান তারা চালাতে পারে। ইরান পূর্বেই বলে রেখেছে যে পার্শ্ববর্তী কোন রাষ্ট্রের ভূমি যদি এই ইসরায়েল আর আমেরিকা ব্যবহার করে তারাও আমাদের টার্গেট